স্বাগতম শিক্ষার্থীরা, এডুকেশন ফর হিউম্যানিটি চ্যানেলের পক্ষ থেকে আমি চিন্ময় দাস আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন। এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব জানার আগে আমাদের জানা দরকার যে অনুবর্তন কাকে বলে। এই অনুবর্তন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি যে যখন স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপক, বস্তু বা পরিস্থিতির স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর অবস্থাকেই বলা হয় অনুবর্তন। তো এখানে আমরা বেশ কিছু বিষয় আমরা নতুন পেলাম, যেটা হচ্ছে উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া। তো এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। যে প্রথমে উদ্দীপক কাকে বলে। উদ্দীপক, আমাদের চোখের সামনে তো অসংখ্য বস্তু রয়েছে, যে পরিবেশে অসংখ্য বস্তু রয়েছে, কিন্তু আমরা প্রত্যেকটা বস্তুর সাপেক্ষে প্রতিক্রিয়া করি না, নির্দিষ্ট কিছু সংখ্যক বস্তুর সাপেক্ষেই প্রতিক্রিয়া করি। আর যে বস্তুর সাপেক্ষে প্রতিক্রিয়া করি সেই বস্তুটি হচ্ছে উদ্দীপক। তো এই পরিবেশে অসংখ্য উদ্দীপক রয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিক্রিয়া করি। তো বেশ কিছু উদ্দীপক রয়েছে যার প্রতিক্রিয়াগুলি পূর্ব নির্ধারিত। যেমন আমরা যদি দেখি যে খাদ্য বস্তুর সাপেক্ষে লালাক্ষরণ হয়, এটি একটি স্বাভাবিক উদ্দীপক হচ্ছে খাদ্যবস্তু, স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে লালাক্ষরণ। আবার তীব্র শব্দে আমাদের মধ্যে সজাগ ভাব আসে। তীব্র শব্দটি এখানে স্বাভাবিক উদ্দীপক আর সজাগ ভাবটি এখানে স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার তীব্র আলো আমাদের চোখের সামনে যদি পড়ে তাহলে আমাদের চোখের সংকোচন ঘটে। এখানে তীব্র আলোটি স্বাভাবিক উদ্দীপক আর চোখের সংকোচনটি হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার আমরা অনুবর্তনের সংজ্ঞাটি আবার আলোচনা করি। যে অনুবর্তনের সংজ্ঞায় আমরা কি জেনেছিলাম, যে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপক বা পরিস্থিতি বা বস্তু যদি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটায় সেই অবস্থাকেই বলা হয় অনুবর্তন। এবার এই অনুবর্তন প্রক্রিয়াকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটি প্রাচীন অনুবর্তন, যেটি আমাদের আজকে আলোচনা করব আমরা, আর একটি সক্রিয় অনুবর্তন। এবার প্রাচীন অনুবর্তন কাকে বলে সেটা আমরা জেনে নিই। যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে বলা হয় প্রাচীন অনুবর্তন। আর এই প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে শক্তিদায়ী উদ্দীপকের কোনো ভূমিকা থাকে না। এবার আমরা চলে যাই মূল আলোচনায়, যে প্রাচীন অনুবর্তন বা ধ্রুপদী অনুবর্তন বা প্যাভলভের অনুবর্তন। এই প্যাভলভের অনুবর্তনের নামের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্যার আইভান প্যাভলভ। ইনি একজন রাশিয়ান শারীরতত্ত্ববিদ ছিলেন। ইনি 1849 সালে জন্মগ্রহণ করেন এবং 1936 সালে মৃত্যুবরণ করেন, এবং ইনি ছিলেন একজন ফিজিওলজিস্ট বা শারীরতত্ত্ববিদ। এবার আরো একটি বিষয়, যে এই অনুবর্তন তত্ত্বটা কিন্তু আমাদের মধ্যে এসেছিল প্রথম প্যাভলভের হাত ধরে। তাই এই ভদ্রলোককে বা এই মনোবিদকে আমরা অনুবর্তন তত্ত্বের জনকও বলতে পারি বা অন্যতম প্রবক্তা বলতে পারি। প্যাভলভের আলোচনার পূর্বে যে প্যাভলভ তার যে গবেষণা, তার এই শারীরবৃত্তীয় গবেষণার জন্য 1904 খ্রিস্টাব্দে তিনি নোবেল প্রাইজে ভূষিত হন। এবার আমরা আলোচনা করি যে প্যাভলভ কিভাবে তার অনুবর্তন তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন। তো সেটা আলোচনার পূর্বে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে। যে প্যাভলভ পুরো শারীরবৃত্তীয় পরীক্ষার মাধ্যমে সমস্ত তার গবেষণাপত্রটি উপস্থাপন করেছিলেন। প্যাভলভের মতে যে আমাদের দু ধরনের ইন্দ্রিয় থাকে, একটি জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গান, আরেকটি হচ্ছে কর্মেন্দ্রিয় বা মোটর অর্গান। তো এই জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করি এবং কর্মেন্দ্রিয়ের মাধ্যমে তা প্রকাশ করি। এবং এক্ষেত্রে প্রাণীর যে প্রতিক্রিয়ায় করুক না কেন তার জন্য কিছু নির্দিষ্ট উদ্দীপক থাকে। আর এই নির্দিষ্ট উদ্দীপকগুলিকে প্যাভলভ বলেছেন স্বাভাবিক উদ্দীপক, আর নির্দিষ্ট প্রতিক্রিয়াগুলিকে বলেছেন স্বাভাবিক প্রতিক্রিয়া। এবং যে কোনো পরিস্থিতিতেই এই স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, এই স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে যে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে তা পূর্ব নির্ধারিত এবং সহজাত। এটি অর্জিত নয়,
বা শিখনলব্ধও নয়। প্যাভলভ বলেছেন যে এই যে ঘটনা, এই স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়ার যে ঘটনা, এই ঘটনার পরিবর্তন সাধন সম্ভব। কি করে সম্ভব? তিনি বলছেন যে যদি শক্তিশালী স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা পূর্বে অন্য কোনো কৃত্রিম উদ্দীপক বারংবার উপস্থাপন করা যায়, তাহলে দেখা যাবে শক্তিদায়ী উদ্দীপকের সঙ্গে ওই কৃত্রিম উদ্দীপকের সংযোগ স্থাপন হয়েছে এবং ওই কৃত্রিম উদ্দীপক সেই স্বাভাবিক প্রতিক্রিয়াটি সংঘটিত করেছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন বা সাপেক্ষীকরণ। তো প্রাচীন অনুবর্তনের আমরা বেশ কিছু নাম পেলাম, যে ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন বা ধ্রুপদী অনুবর্তন বা সাপেক্ষীকরণ। এবার আমরা পরীক্ষায় চলে যাই, যে প্যাভলভ যে তার শিখন সংক্রান্ত পরীক্ষাটি করেছিলেন সেই পরীক্ষাতে চলে যায়। সেই পরীক্ষায় রয়েছে, তিনি বিভিন্ন প্রাণীর ওপর পরীক্ষা নিরীক্ষা করলেও তার ক্ষুধার্ত কুকুরের ওপর যে পরীক্ষা তিনি করেছিলেন সেই পরীক্ষাটি সব থেকে বেশি উল্লেখযোগ্য। তিনি তার পরীক্ষাগারে একটি ক্ষুধার্ত কুকুর নিয়ে আসেন এবং ক্ষুধার্ত কুকুরের সামনে তিনি খাদ্যবস্তু যখন উপস্থাপন করেন তখন দেখা যায় যে কুকুরটি লালাক্ষরণ হচ্ছে। সে এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে কুকুরটি খাদ্যবস্তু দর্শন, গন্ধ অথবা জিহ্বার সংস্পর্শে আসার ফলে তার লালাক্ষরণ হতে পারে এবং তিনি তার লালা পরিমাপেরও ব্যবস্থা করেন। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে খাদ্যবস্তু সাপেক্ষে কি হয় না লালাক্ষরণ, অর্থাৎ খাদ্যবস্তু হচ্ছে একটি উদ্দীপক আর লালাক্ষরণ হচ্ছে তার প্রতিক্রিয়া। স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া, স্বাভাবিক উদ্দীপক খাদ্যবস্তু, স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ। এরপর প্যাভলভ কুকুরটিকে অন্য একদিন এনে তিনি ঘন্টার ধ্বনি শোনালেন এবং ঘন্টার ধ্বনি শোনানোর পরে খাদ্যবস্তু দিলেন। এই যে ঘটনা, এখানে ঘন্টার ধ্বনি শোনানো মাত্রই কুকুরটির মধ্যে একটি চঞ্চলতা লক্ষ্য করা গেল এবং তার মধ্যে একটি সজাগ ভাব পরিলক্ষিত হলো। অর্থাৎ এখানে কি, যে ঘন্টার ধ্বনির সাপেক্ষে কুকুরটির মধ্যে সজাগ ভাব পরিলক্ষিত হলো। তাহলে ঘন্টার ধ্বনির স্বাভাবিক প্রতিক্রিয়া কি? সজাগ ভাব। এবার এই যে পরীক্ষা, এই পরীক্ষাটির পুনরাবৃত্তি করাতে লক্ষ্য করা গেল, যখনই পুনরাবৃত্তি করা হলো অর্থাৎ বারংবার করা হলো, যে ঘন্টার ধ্বনি তারপরে খাদ্যবস্তু দেয়া হলো, যে ঘন্টার ধ্বনি থামার ঠিক পূর্বক্ষণে খাদ্যবস্তু দেওয়া হলো। এই ঘটনাটি বারবার পুনরাবৃত্তিতে লক্ষ্য করা গেল যে এক সময় ঘন্টার ধ্বনির সাপেক্ষেই লালাক্ষরণ সংঘটিত হচ্ছে। এই যে নতুন প্রতিক্রিয়াটা তৈরি হলো, এই ঘটনাটাই হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। এই ঘটনাটাই হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। এবার সংক্ষেপে আমরা এই ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে প্রথমে আমরা কি, প্রথমে যেটা প্যাভলভের পরীক্ষায় করা হলো যে খাদ্যবস্তু, ক্ষুধার্ত কুকুরটিকে খাদ্যবস্তু দেওয়া হলো এবং খাদ্যবস্তুর সাপেক্ষে তার কি হলো? লালাক্ষরণ হলো। খাদ্যবস্তুর সাপেক্ষে তার কি হলো না লালাক্ষরণ হলো। এবং এখানে এই খাদ্যবস্তু হচ্ছে কি? অনাবর্তিত উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস, অনাবর্তিত উদ্দীপক। এখানে কোন রকম পরিবর্তন করা হয়নি, তাই এটি অনাবর্তিত। যে খাদ্যবস্তু অনাবর্তিত উদ্দীপক আর লালাক্ষরণ হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া, যে যার কোনো পরিবর্তন হয়নি, প্রথমে ছিল। তারপরে কি? ঘন্টার ধ্বনির সাপেক্ষে সজাগ ভাব, যে কুকুরটিকে ঘন্টার ধ্বনি শোনানো হলো এবং ঘন্টার ধ্বনির সাপেক্ষে কুকুরটির মধ্যে কি লক্ষ্য করা গেল না কুকুরটির মধ্যে সজাগ ভাব লক্ষ্য করা গেল। তাহলে এখানে ঘন্টার ধ্বনি স্বাভাবিক প্রতিক্রিয়া উদ্দীপক আর সজাগ ভাব হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে এই ঘটনাটি স্বাভাবিক, আমরা যেটা তীর চিহ্নের মাধ্যমে লিখলাম, এই দুটো ঘটনাই স্বাভাবিক। এবার প্যাভলভ কি চাইলেন? প্যাভলভ তার পরীক্ষায় ঘন্টার ধ্বনি শোনালেন, ঘন্টার ধ্বনির ঠিক পূর্বক্ষণে খাদ্যবস্তু দিলেন। এই ঘটনার বারংবার পুনরাবৃত্তির ফলে দেখা গেল যে এক সময় কি হলো না, এক সময় যে ঘন্টার ধ্বনির সাপেক্ষে লালাক্ষরণ সংঘটিত হলো, যেটি আমি লাল চিহ্নের মাধ্যমে দেখেছি। তার মানে এক সময় দেখা গেল কি না, এই ঘন্টার ধ্বনির সাপেক্ষে লালাক্ষরণ হতে লাগলো। তার মানে কি, যে অ্যাকচুয়ালি লালাক্ষরণটা হওয়ার কথা ছিল খাদ্যবস্তুর সাপেক্ষে, তাহলে খাদ্যবস্তু ছেড়ে ঘন্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণ অনুষ্ঠিত হলো। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। অনুবর্তিত প্রতিক্রিয়া।
অনুবর্তিত প্রতিক্রিয়া। তো এখানে কি এই অনুবর্তিত প্রতিক্রিয়া অর্থাৎ কন্ডিশন রেসপন্স, এটাকেই অনুবর্তন বলা হচ্ছে। তো এখানে কি, এখানে ঘন্টার ধ্বনি হচ্ছে কন্ডিশন স্টিমুলাস, যে ঘন্টার ধ্বনির সাপেক্ষে লালাক্ষরণ করা হচ্ছে। এটি একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া আর এটি একটি অস্বাভাবিক উদ্দীপক, কারণ সাধারণ পরিস্থিতিতে এটা সম্ভব নয়, পরীক্ষামূলক পরিস্থিতিতেই সম্ভব। তাই এটা কন্ডিশন স্টিমুলাস হচ্ছে ঘন্টার ধ্বনি আর কন্ডিশন রেসপন্স হচ্ছে লালাক্ষরণ। এবার এই বিষয় থেকে আমাদের আরো একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ডিকন্ডিশনিং। যে এই যে পরীক্ষাটি করার সময় যে ঘন্টার ধ্বনির সাপেক্ষে খাদ্যবস্তু দেওয়া হলো, এই ঘটনাটি যদি বারবার লক্ষ্য করা যায়, মানে করা হয়, তাহলে পরে দেখা যাবে এক সময় এই প্রতিক্রিয়া আর সংঘটিত হবে না, অর্থাৎ ঘন্টার ধ্বনির সাপেক্ষে আর কিন্তু লালাক্ষরণ হবে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে আপানুবর্তন বা ডিকন্ডিশনিং বা আপানুবর্তন। এবার আরো একটি বিষয় রয়েছে, যে আবার যদি পরীক্ষামূলক পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায়, অর্থাৎ পরীক্ষা করে ঘন্টার ধ্বনি তার ঠিক পূর্বক্ষণে খাদ্যবস্তু, এই পরীক্ষাটি যদি আবার করা হয়, তাহলে পরে আবার দেখা যায় যে এই অনুবর্তন প্রতিক্রিয়ার স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন আসে। সুতরাং আমরা বলতে পারি স্বাভাবিক উদ্দীপক খাদ্যবস্তুর পরিবর্তে অস্বাভাবিক উদ্দীপক ঘন্টার ধ্বনির সাপেক্ষে যে নতুন প্রতিক্রিয়া লালাক্ষরণ সংঘটিত হলো, এই নতুন প্রতিক্রিয়াকেই বলা হচ্ছে অনুবর্তন। এবার আমরা জানবো অনুবর্তন মানে প্রাচীন অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। প্রাচীন অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, এই প্রাচীন অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত গুরুত্বের ক্ষেত্রে, মানে শিক্ষাগত প্রয়োগের ক্ষেত্রে প্রাণী থেকে শুরু করে মানব শিশুর ক্ষেত্রে খুবই জনপ্রিয়। তাহলে প্রাণী থেকে শুরু করে মানব শিশুর শিক্ষার ক্ষেত্রে এই প্রাচীন অনুবর্তন শিখন কৌশলটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রথমে যে বিষয়টা রয়েছে ভাষার বিকাশ, যে প্রাচীন অনুবর্তন কৌশল শিশুদের ভাষার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো ভাষার বিকাশের ক্ষেত্রে কোনো শব্দের সঙ্গে কোনো বস্তু বা ব্যক্তির যোগ রেখে যদি বারংবার শিশুটির সামনে উপস্থাপন করা যায়, তাহলে শিশুটি ওই শব্দটি সহ ওই বস্তু বা ব্যক্তিকে জানে। এর ফলে কি হয়, তাদের শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। যেমন আমরা উদাহরণ সহযোগে দেখি, যে একটি পাত্রে দুধ রেখে যদি বারংবার একটি শিশুকে বলা হয় এটি দুধ, এটি দুধ, এটি দুধ, তাহলে শিক্ষার্থীরা ওই দুধ সহ, মানে শব্দটি সহ ওই বস্তুটি চিনতে পারে। আবার যদি আমরা একটি ব্যক্তিকে দেখিয়ে বলি যে একজন মহিলাকে দিদা বলা হল, যে বারংবার বলা হচ্ছে দিদা দিদা, এটি দিদা, এটি দিদা, তাহলে পরে শিশুটির সামনে ওই দিদা শব্দটি অর্থযুক্ত হয় এবং দিদা শব্দটির সঙ্গে ওই মহিলাও অনুবর্তিত হয়ে যান। এর ফলে কি হয়, শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সুঅভ্যাস গঠন। যেহেতু এই অনুবর্তন কৌশলটি পুনরাবৃত্তিমূলক শিখন, তাই বিভিন্ন ধরনের সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে এই অনুবর্তন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকালে পড়তে বসা, সকাল বেলায় উঠে দাঁত মাজা ইত্যাদি। এবং এর পাশাপাশি কুঅভ্যাস দূরীকরণের ক্ষেত্রে ওই অনুবর্তন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বানান ভুল, যে বানান ভুলের ক্ষেত্রে আমরা বারবার যদি কোনো কিছু, ছোটবেলায় আমরা জানতাম, মানে দেখেছি যে আমাদের দিদিমণি বা মাস্টার মশাইরা কি করতেন, যে একটি বানান ভুল হলে এই 10 বার লিখে নিয়ে আসবে, 10 বার লিখে নিয়ে আসবে। তার মানে কি, বারবার আমি যদি সঠিক বানানটা লিখি তাহলে আমার সেই বানানটা কিন্তু ঠিক হয়ে যাবে। তার মানে কি, অভ্যাস দূরীকরণ হবে। এরপর প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রেও অনুবর্তন প্রক্রিয়ার প্রভাব শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রাক্ষবিক যে সমস্ত বিষয়াদি রয়েছে বা শিশুদের জীবনে ভালো মন্দ এই সমস্ত বিচার বিবেচনার ক্ষেত্রেও কিন্তু অনুবর্তন প্রক্রিয়া যথেষ্ট প্রভাব বিস্তার করে। অনুবর্তন প্রক্রিয়া শিশুদের মধ্যে অহেতুক ভয় দূর করে তাদের শিক্ষামূলক অগ্রগতিতে সাহায্য করে। এরপর যেটি রয়েছে যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক শিখন। যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক শিখন যেমন বানান, মাস গণনা, সপ্তাহ গণনা, এই সমস্ত শিখনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অনুবর্তন প্রক্রিয়া। যেমন আমরা যদি নামতার শেখানো দেখি, যে শিশুদের ক্ষেত্রে নামতার শেখানো হয় কি সুর করে করে, 1 অক্ষে 1, 2 অক্ষে 2,
তার মানে কি তাদের অনেক সুবিধা হয়, যে বারবার রিপিটেশনের মাধ্যমে কি হয় না, তাদের যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক শিখন সম্পন্ন হয়। এরপরে রয়েছে আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি, যে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টির ক্ষেত্রেও এই অনুবর্তন প্রক্রিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষকের উচিত কি, শিক্ষকের উচিত যে শিক্ষণীয় পাঠ্য বিষয় বস্তুটিকে আরো বেশি আগ্রহান্বিত করে তাদের সামনে উপস্থিত করা। এরপরে যেটা রয়েছে শিক্ষকের আচরণ অনুবর্তন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকদের আচরণ শিক্ষার্থীদের মধ্যে অনুবর্তিত হয়। তাই শিক্ষকদের উচিত তাদের আচরণ যেন যত্নশীল হয়, তাদের আচরণ যেন বাঞ্ছনীয় হয়, সেদিকে লক্ষ্য রাখা। আজকের মতো এটুকুই। এডুকেশন ফর হিউম্যানিটি চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং লাইক করবে, এবং সর্বোপরি কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো। তোমরা সবাই ভালো থেকো।